ভালো। তোমাদের তোমাদের ক্লাসে আসলে কেন জানি আমার খুব ভালো লাগে, বুঝছো? এটা মানে আজকে আপনাকে অনেক খুশি খুশি লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? খুশি খুশি লাগতেছে, খুশি এনার্জেটিক। খুশি লাগতেছে। জি স্যার। ওই যে তোমাদের ক্লাসে আসছি ওই কারণে আর কি। তোমাদের ক্লাসে আসছি তো ওই কারণে খুশি খুশি লাগতেছে, ঠিক আছে? মানে হচ্ছে যে তোমাদের স্যার ক্লাস কলেজে কখন যাব স্যার? আর ভালো লাগতেছে না স্যার অনলাইন ক্লাস এখন স্যার এভাবে। এখন কথা হচ্ছে কলেজে কখন যাবা সেটা তো তোমাদের কাছে আনসারটা আছে। এখন আমার থেকে যদি আনসার চাও এটা তো বোকামি হয়ে যাচ্ছে না? আমি তো আনসারটা দিতে পারবো না, ঠিক আছে? আনসারটা তো তোমার কাছেই আছে। আর গতকাল তোমরা যেটা লিখছো সেটা বুঝতে পারছি, সেটা তোমাদের একটা মানে হচ্ছে যে ডিমান্ড, কিন্তু ওটার আনসারটাও তোমাদের কাছে আছে। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত 19 জন। আমরা কি আরো ওয়েট করতে হবে নাকি ক্লাস শুরু করতে পারবো? আইডি লেখার দরকার নাই, আইডি লেখার দরকার নাই, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। আমি সবাই একটু আশা করে শুনছো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের এখানে পার্টিসিপেন্ট লিস্টে যে নিকনেমটা দেখা যাচ্ছে তোমাদের সবার প্রথম কাজ হবে, আমি আবারও বলছি ভালো করে বুঝে নাও, কারো প্রশ্ন থাকলে বলিও, আমি আগে শেষ করি তারপর। তোমাদের প্রথম কাজ হবে, যেমন তোমার আইডি মনে করো 7 অথবা তোমার আইডি মনে করো 1, তাহলে তুমি প্রথম তোমার কাজ হবে, যেমন আমরা জানি আইডি 7 হচ্ছে প্রীতম, তাহলে প্রীতম আইডি লিখবে 007, একটা স্পেস অথবা একটা হাইফেন দিবা, এরপর তোমার নাম লিখবা প্রীতম 007, মানে 3 অক্ষর থাকবে, 3টা সংখ্যা থাকবে। তোমার যদি 7 হয় লাস্টে 7, যদি 9 হয় লাস্টে 9 দিয়ে তারপর হাইফেন দিয়ে তোমার নামটা লিখবা। যদি 11 হয় স্যার তাহলে 011 এরপর তোমার নাম। যদি স্যার 47 হয় তাহলে 047 এরপর তোমার নাম। তাতে কি হবে? তাতে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট লিস্টের মধ্যে সিরিয়াল অনুযায়ী আসবে, এবং আমরা ইনপুট দিতে, আমরা যখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনপুট দিব তখন আমাদের সিরিয়াল মেনটেন থাকবে। ওকে, তোমাদের পার্টিসিপেন্ট লিস্টে পুরো সিরিয়াল থাকবে। তাহলে আমাদের ক্যাপ্টেন যিনি, ওনাকে সিরিয়াল করতে হচ্ছে না, উনি স্ক্রিনশটটা নিয়ে সরাসরি আমাকে দিয়ে দিতে পারবে। এবং গতকাল যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে সাগর সাহেব আমাকে 2 জায়গায় দিছে, একটা হচ্ছে পার্সোনালি দিছে, একটা হচ্ছে গ্রুপে দিছে। হ্যাঁ, তো পার্সোনালি যেখানে দিছে সেটা আমি আসলে দেখি নাই, আমি গ্রুপেরটা দেখে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি, যার কারণে হয়তো ফাহাদের ওখানে অ্যাটেন্ডেন্সটা ছিল না। আজকে আমি সেটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আজকে আমি দিয়ে দিব। কিন্তু বিষয়টা হচ্ছে এভাবে থাকলে তাহলে আর ক্যাপ্টেনকে আলাদাভাবে সিরিয়াল করতে হচ্ছে না, আলাদাভাবে টাইপ করতে হচ্ছে না, ক্যাপ্টেন আমাকে সরাসরি ওই স্ক্রিনশটটা দিয়ে দিবে, তাহলে তোমাদের আর কোনো ভুল থাকার সম্ভাবনা থাকবে না। সো আজকে ঠিক আছে, আজকে হয়তোবা ক্যাপ্টেন আজকে পর্যন্ত কষ্ট করতে হবে, তবে কালকের আগে সবাই এই কাজটা করতে হবে। এটা কি আমি বুঝাতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? স্ট্যাটিক্স ক্লাসে স্যার একটা ওয়ে দেখাইছিল স্যার। বুঝি নাই স্যার স্ট্যাটিস্টিক ক্লাসে স্যার একটা ওয়ে দেখাইছিল স্যার, সবাই এভাবে আইডি গুলো লিখছি স্যার, ফার্স্টে আইডি প্লাস পাশে নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বললাম এখন। তাহলে কি অলরেডি হবে? স্যার আমাদের তাহলে কি হবে, তোমার সিরিয়ালটা থাকবে, ঠিক আছে? অনেকে এটার আগে আইডি লিখতেছো, আইডি লিখলে হবে না, আইডি লিখিও না, ঠিক আছে? শুধুমাত্র সরাসরি তুমি সংখ্যাতে চলে আসবে। তোমরা ইচ্ছা করলে সবাই 2 ঘর ব্যবহার করতে পারো, যেহেতু তোমাদের 100-র উপরে বা 100 কোনো আইডি নাই। সো তোমরা যদি বলো যে স্যার আমি প্রথমে শূন্য ব্যবহার করব না, আমি 7 কে আমি 07 লিখবো, 9 কে আমি 09 লিখবো, এরপরে 11 লিখবো, এরপর 7, যা করবা সবাই একটাই করো, ঠিক আছে? তো যেহেতু তোমাদের 100-র উপরে কোনো আইডি নাই, আছে নাকি? 100-র উপরে কোনো আইডি নাই, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা 2টা করে ব্যবহার করো, 2টা করে ব্যবহার করো। তাহলে প্রীতম লিখবা 07, 9 যে সে লিখবে 09, যে 11 সে লিখবে 11, সামনে কোনো শূন্য দেওয়ার দরকার নেই। আমি আবারও ইনস্ট্রাকশন দিচ্ছি, 3 ঘর না 2 ঘর ব্যবহার করো তোমরা সবাই এইভাবে। মাঝখানে একটা হাইফেন দিবা, তারপর নামের এক অক্ষর শুধুমাত্র এক অক্ষর ব্যবহার করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি এটা ক্লোজ করছি, আমি সরাসরি পড়াতে চলে আসি।
আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অর্থায়নের লক্ষ্য, এবং অর্থায়নের লক্ষ্য নিয়ে গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। এবং অর্থায়নের লক্ষ্যের বিষয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের অর্থায়নের লক্ষ্যের মধ্যে দুইটা লক্ষ্য ছিল, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর একটা ছিল সম্পদ সর্বাধিকরণ। এবং মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের ইংরেজি নাম আমরা পড়ছি। মুনাফা সর্বাধিকরণের ইংরেজিটা হচ্ছে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণের ইংরেজি নাম হচ্ছে অ্যাসেট ম্যাক্সিমাইজেশন, তাই তো? ঠিক আছে, জি স্যার। অ্যাসেট ম্যাক্সিমাইজেশন। মনোযোগ নাই? মনোযোগ থাকলে তো বলতে যে না স্যার অ্যাসেট ম্যাক্সিমাইজেশন না, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আমি আরো মেয়েদের ক্লাসের ছেলেদের নামে সুনাম করতেছি যে আমার ছেলেগুলো এবার খুবই ভালো, তারা প্রচুর পরিমাণে পড়াশোনা করতেছে এবং প্রচুর পরিমাণে রেগুলারিটি মেইনটেইন করতেছে এবং প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট। ঠিক আছে, তাহলে আমাদের মনোযোগের এই অবস্থা। পাহাড়, ইয়েস স্যার। এই অবস্থা কেন স্যার? আমি ঠিক শুনি নাই, কারণ ঢুকলাম, জাস্ট ঢোকার সাথে সাথে অনেক কিছু হয়ে গেল, আমি বুঝি নাই ঠিক। আমি বলছি এই যে সম্পদ সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণের ইংরেজি নাম কি জানতে চাচ্ছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে ফাহাদ রেসপন্স করছে না। আচ্ছা, সবাই কি বোর্ড দেখতে পাচ্ছো? বোর্ডটা কি ক্লিয়ার? না স্যার, অনেক ঝাপসা স্যার। অনেক ঝাপসা। সরি স্যার, আমার নেট একটু প্রবলেম। ঠিক আছে, আচ্ছা একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমরা সরাসরি ক্লাসে চলে আসি, একটু দেখার চেষ্টা করো। প্রথম হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রকল্প, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি প্রকল্প। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রকল্পে আমাদের প্রথম বছরে ইনকাম হচ্ছে 10 টাকা, দ্বিতীয় বছরে ইনকাম হচ্ছে 5 টাকা, এবং তৃতীয় বছরে ইনকাম হচ্ছে 3 টাকা। আর বি প্রকল্পে আমাদের প্রথম বছরের ইনকাম হচ্ছে 4 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে 5 টাকা, এবং তৃতীয় বছরে হচ্ছে আমাদের 10 টাকা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বছর শেষে বা 3 বছর পরে এই প্রকল্পে আমরা মোট 18 টাকা পাচ্ছি, এবং বি প্রকল্পে আমরা মোট 19 টাকা পাচ্ছি। এবং ইন টোটাল আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানের মধ্যে 1 টাকা বেশি থাকার কারণে আমরা গত ক্লাসে বলেছি যে আমরা 19 টাকায় ইনভেস্ট করব, দ্যাট মিন্স হচ্ছে আমরা বি প্রকল্পে ইনভেস্ট করব, তাই তো বলছিলাম, মনে আছে আমাদের? জি স্যার। এই ধরনের বলছিলাম, আমাদের মনে আছে না কিনা? দ্যাট মিন্স আমরা মুনাফা সর্বাধিকরণকে প্রেফার করছি, আমরা মুনাফা সর্বাধিকরণকে প্রেফার করছি, ওই জন্য আমরা বি তে ইনভেস্ট করার জন্য চিন্তা করছি, বিকজ অফ বি তে আমরা 1 টাকা বেশি পাচ্ছি। কিন্তু আমরা বলছিলাম যে গত ক্লাসে আমরা বলছি মুনাফা সর্বাধিকরণে যদি আমরা ইনভেস্ট করতে চাই তাহলে আমাদের এখানের মধ্যে সময়টাকে বিবেচনা করছে না, সময় বিবেচনা করছে না। এখন বলতে পারো স্যার এই যে দেখেন আমরা যদি 10 টাকা প্রথম বছরে পাই এখান থেকে, আর এখান থেকে যদি 4 টাকা পাই, তাহলে দেখো এই 10 টাকা পাওয়ার সাথে সাথে আমি কি করছি, আমি আবার অন্য জায়গায় ইনভেস্ট করছি এবং সেখান থেকে আমি একটা প্রফিট পাচ্ছি। 4 টাকা প্রথম বছরে পাওয়ার পরে আমি অন্য জায়গায় ইনভেস্ট করছি, সেখান থেকে আমি একটা প্রফিট পাচ্ছি। তাহলে এই জায়গার প্রফিটটা আমার বেশি থাকবে এই জায়গার চেয়েও, আমার বি প্রকল্পের চেয়েও এই প্রকল্পের প্রফিটটা বেশি থাকবে। এবং এই প্রকল্পের প্রফিটটা বেশি থাকার কারণে হয়তোবা হতে পারে 3 বছরে আমি এই যে এইখান থেকে আমি 1 টাকা কম পাচ্ছি, হয়তোবা এখান থেকে এই প্রফিটটা আমাকে সেটা হয়তোবা রিকভার করে দিতে পারতে পারে। পারে না স্যার? জি স্যার, পারেন। আচ্ছা, পারে তো স্যার। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি ধরে নিলাম যে আমার কমন এখানের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে 10 টাকা,
দ্যাট মিন্স তুমি এ তে ইনভেস্ট করো আর বি তে ইনভেস্ট করো। আমার কমন ইনভেস্টমেন্ট কত টাকা? 10 টাকা। লেখাগুলো ক্লিয়ার হচ্ছে তো এখন না? আমি কিন্তু মার্কার চেঞ্জ করছি। জি স্যার, মোটামুটি আছে। আচ্ছা, সো দেখো আমরা যদি 10 টাকা আমাদের কমন একটা যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে এই প্রকল্পে যদি আমি ইনভেস্ট করি, আমি প্রথম বছরে আমার যে বিনিয়োগকৃত টাকাটা, ওই বিনিয়োগকৃত টাকাটা আমি প্রথম বছরেই পেয়ে যাচ্ছি। কিন্তু আমার বিনিয়োগকৃত টাকাটা পাওয়ার জন্য বি প্রকল্পে আমি প্রথম বছর, দ্বিতীয় বছরও আমি টোটাল টাকা পাচ্ছি না। এরপরে আমাকে তৃতীয় বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, যেখানে আমি এই প্রকল্পে প্রথম বছরে আমি আমার টোটাল টাকাটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা যদি মুনাফা সর্বাধিকরণকে বিবেচনা করে যদি আমি সিদ্ধান্ত নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে না, সময়টাকে বিবেচনা করা হচ্ছে না। সবার সামনে কি ফিনান্স বুকটা খোলা আছে? 25 নাম্বার পেজ আসবো আমরা। হ্যাঁ, আমরা একটু 25 নাম্বার পেজে আসবো, ঠিক আছে? 25 নাম্বার পেজ, 25 নাম্বার পেজে তাহলে প্রথম পয়েন্টটা আমরা পড়লাম। এবার আসি আমরা একটু দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। গত ক্লাসে আমরা দুইটা বিষয় পড়েছিলাম, একটা হচ্ছে আমাদের নগদ ভিত্তি, নগদ ভিত্তি, আর একটা হচ্ছে আমাদের বকেয়া ভিত্তি। রাকিব, রাকিব কি ক্লাসে আছেন? জি স্যার আছে। হ্যাঁ, রাকিব একটু বলো তো দেখি, নগদ ভিত্তি আর বকেয়া ভিত্তির মধ্যে পার্থক্যটা কোথায়? আজমাইন, আজমাইন, জি স্যার। আজমাইন একটু বলো তো বকেয়া ভিত্তি আর নগদ ভিত্তির মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার নগদ ভিত্তি হচ্ছে যেটা স্যার নগদে প্রদান করা হয়, আর বকেয়াটা স্যার বাকি যেটা নাফিস, বাকিয়া। নাফিস, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাফিস বলো তো একটু স্যার, যে নগদ ভিত্তি কোনটা, বকেয়া ভিত্তি কোনটা? জি স্যার, নগদ ভিত্তি আর বকেয়া ভিত্তির মধ্যে পার্থক্যটা জানতে চাচ্ছি। নগদ ভিত্তি আর বকেয়া ভিত্তির মধ্যে পার্থক্যটা। স্যার সরি স্যার, পারবো না। ক্লাসে ছিল না তুমি? স্যার ছিলাম স্যার, এখন একটু ওয়াশরুমে গেছিলাম তো স্যার, এখন বাইরে এলাম। আজকের ক্লাসে না, তুমি কি গত ক্লাস থেকে ওয়াশরুমে ছিলা? জি স্যার। জি স্যার না, গতকাল সোজা ওয়াশরুমে আজকে বেরোইছো, এরকম কথা? না না না, মানে গত ক্লাসে স্যার শুনছিলাম, কিন্তু স্যার মাথায় আসতেছে না এখন, মানে আনসারটা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট জমা দাও নাই এই ধরনের কোনো স্টুডেন্ট কি আছো এখন এখানে প্রেজেন্ট? অ্যাসাইনমেন্ট এখনো জমা দাও নাই এই ধরনের কি কেউ আছো? আমি আজকে ক্লাস শেষ করার পরে অ্যাসাইনমেন্ট কারা কারা জমা দিয়েছে এগুলো আমি লিস্ট করব, ঠিক আছে? আমি আবারও জিজ্ঞেস করছি, অ্যাসাইনমেন্ট জমা দাও নাই এই ধরনের কি কেউ আছো? স্যার আমি দিতে পারিনি স্যার। আপনি কে, কি নাম আপনার? আপনার নাম কি? স্যার মোহাম্মদ শাহজাহান। কেন দিতে পারেন নাই? স্যার আমি ছবি তুলতে পারতেছি না স্যার ল্যাপটপ দিয়ে, সেজন্য। আপনি কি আমাকে জানাইছেন সেটা? স্যার আগে জানাইছিলাম তো স্যার, আর একবার এইচডব্লিউ দিছিলেন না তখন। এটা সলিউশন করতে হবে না, নাকি সলিউশন না করে বসে থাকলে চলবে? স্যার একটা স্মার্টফোন নিব সামনে। আচ্ছা ঠিক আছে, চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ সময়কে বিবেচনা করছে না। এবার সেকেন্ডে চলে আসি, বলা হচ্ছে মুনাফা আমরা নগদ প্রবাহ বিবেচনা করে না, মুনাফা সর্বাধিকরণ নগদ প্রবাহকে বিবেচনা করে না। কিভাবে করে না আমরা একটু দেখি। বলেছে মুনাফা এবং নগদ প্রবাহ দুটি ভিন্ন ধারণা। মুনাফা এক জিনিস, নগদ প্রবাহ আরেক জিনিস। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, নগদ ভিত্তি হচ্ছে সেই ভিত্তি যেই ভিত্তিতে আমরা যদি কোনো ধরনের প্রোডাক্ট ক্রয় করি, আমরা যখন টাকা প্রদান করব তখন আমরা সেটাকে ব্যয় হিসেবে হিসাবভুক্ত করব, আমরা যখন টাকা গ্রহণ করব তখন আমরা সেটাকে আয় হিসেবে হিসাবভুক্ত করব। আর বকেয়া ভিত্তিতে বলছে আপনি প্রোডাক্ট ক্রয় করছেন বা সেবা ক্রয় করেছেন, দ্যাট মিন্স আপনি টাকা প্রদান করেন বা না করেন,
আপনার ব্যয় সংগঠিত হয়ে গেছে। আপনি সেবা ক্রয় করছেন, প্রোডাক্ট ক্রয় করছেন, আপনার ব্যয় সংগঠিত হয়ে গেছে, টাকা না দিলেও হয়ে গেছে। বকেয়া ভিত্তিতে বলছে। আবার বকেয়া ভিত্তিতে বলছে আপনি সেবা প্রদান করছেন অথবা আপনি পণ্য বিক্রয় করছেন, সো আপনার আয় সংগঠিত হয়ে গেছে। কোন ভিত্তিতে স্যার? বকেয়া ভিত্তিতে। তাহলে নগদ ভিত্তিতে অবশ্যই নগদ টাকার আদান প্রদান হতে হবে, অবশ্যই নগদ টাকার আদান প্রদান হতে হবে। কিন্তু বকেয়া ভিত্তিতে সেটা ইমার্জেন্সি না। বকেয়া ভিত্তিতে বলছে নগদ টাকার আদান প্রদানটা ইমার্জেন্সি না, এখানে যেটা ইমার্জেন্সি সেটা হচ্ছে যে লেনদেনটা সংগঠিত হচ্ছে কিনা। দ্যাট মিনস হচ্ছে আপনি প্রোডাক্ট ক্রয় করেছেন, সো আপনার ব্যয় সংগঠিত হয়েছে। আপনি প্রোডাক্টটা বিক্রি করেছেন, আপনার আয় সংগঠিত হয়ে গেছে। কোন ভিত্তিতে? আমি কোন ভিত্তির কথা বললাম? বকেয়া বকেয়া ভিত্তিতে। বকেয়া ভিত্তি, ঠিক আছে। নাবিল, জি স্যার। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসে কনসেন্ট্রেশন দাও স্যার। আচ্ছা তাহলে দেখো, বলা হচ্ছে মুনাফা এবং নগদ প্রবাহ দুটি ভিন্ন ধারণা। বইয়ে একটু আসি আমরা। বলা হচ্ছে মুনাফার পরিমাণ করা হয় বকেয়া নীতির উপর ভিত্তি করে, মানে বকেয়া ভিত্তির উপর ভিত্তি করে, আর নগদ প্রবাহ বিবেচনা করা হয় নগদ ভিত্তির উপর ভিত্তি করে। মুনাফা বৃদ্ধির অর্থ এই নয় যে শেয়ার মালিকদের নগদ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস আমরা এখানের মধ্যে যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফাটা সবসময় আমরা বকেয়া ভিত্তির উপর বিবেচনা করছি, ভালো করে খেয়াল করো। মুনাফাটা অলওয়েজ বকেয়া ভিত্তির উপর বিবেচনা করছি। তাহলে এই যে দেখো, এইখানে যে আমি 18 টাকা বলছি আর 19 টাকা বলছি, এটা এমন না যে 18 টাকা আমার পকেটে চলে আসছে, বিষয়টা এরকম না। এটা এমন হইতে পারে যে আমি 10 টাকার প্রোডাক্ট বিক্রি করছি, 10 টাকা আমার আসবে, 5 টাকার প্রোডাক্ট বিক্রি করছি, 5 টাকা আমার আসবে, 3 টাকার প্রোডাক্ট বিক্রি করছি, 3 টাকা আমার আসবে। তাই বলে চলে আসছে এটা বলছে না, আসতে পারে অথবা ভবিষ্যতে আসবে। দ্যাট মিনস এটা বকেয়া ভিত্তিতে। আমরা যে এই যে নগদ প্রবাহ এখানের মধ্যে যেটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে বকেয়া ভিত্তিতে, ঠিক আছে। তাহলে এই বকেয়া ভিত্তির উপর চিন্তা করে আমি কিন্তু চিন্তা করতেছি যে আমার এই 3 বছর পরে ক প্রকল্প থেকে আমি 18 টাকা পাবো, খ প্রকল্প থেকে আমি 19 টাকা পাবো। দ্যাট মিনস আমি 1 টাকা বেশি পাবো, এটা চিন্তা করতেছি। নাও তো পাইতে পারি স্যার, নাও পেতে পারি আমি। কারণ হচ্ছে যদি নগদ ভিত্তি হতো, পেয়ে গেছি, তাহলে কোনো সমস্যা ছিল না। যেহেতু আমি বকেয়া ভিত্তিতে কথাবার্তা বলছি, দ্যাট মিনস আমি এখনো পাইনি, হয়তো আমি পাবো, সেটার কথা বলছি। এবার আসেন, বলা হচ্ছে শেয়ার মালিকগণ নগদ প্রবাহ দুভাবে পেতে পারে। দ্যাট মিনস একজন শেয়ার মালিক একটা শেয়ারে ইনভেস্ট করে কয় ধরনের লাভ করতে পারে বলেন তো দেখি স্যার? দুই ধরনের। কি কি? কি কি লাভ করতে পারে? নগদ। সবাই মানে আমার স্টুডেন্টরা, এদের নামে আমি সুনাম করতেছি, আমার কাছে লজ্জা লাগতেছে কেন জানি, যে গতকাল মাত্র পড়াইছি আর আজকে আমি কোশ্চেন করতেছি, সবগুলো চুপচাপ। তাহলে স্যারকে শুধুমাত্র দেখানোর জন্য পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা করার জন্য পড়াশোনা করবে, ঠিক আছে। স্যারের কাছে হিরো সাজতে হলে ভালো করে হিরো সাজো, ওইরকম দেখানোর জন্য হিরো সেজে লাভ নেই। গতকাল মাত্র পড়াইছি যে একজন ইনভেস্টর ইনভেস্ট করে দুই ধরনের প্রফিট পায়। একটা হচ্ছে বছর শেষে লভ্যাংশ পাচ্ছে, প্রতি বছর শেষে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে একটা লভ্যাংশ প্রদান করে, এটা হচ্ছে তার এক ধরনের প্রফিট বা এক ধরনের আয় বা এক ধরনের লাভ। আর 2 নাম্বার লাভটা হচ্ছে সে যখন শেয়ার বিক্রি করতে যায় সেকেন্ডারি মার্কেটে, সে যখন শেয়ারের যে মূল্য তার চেয়েও বেশি মূল্যে শেয়ারটা বিক্রি করে। সে মনে করো ক্রয় করছে 100 টাকা দিয়ে শেয়ারটা, কিন্তু বিক্রি করতেছে 120 টাকায়। তাহলে এই যে 20 টাকা বেশি পেলো, এই 20 টাকাটাও তার এক ধরনের ইনকাম, এবং এটা এককালীন পেয়ে থাকে। বারবার বলছি গত ক্লাসে যে 2 ধরনের প্রফিট করে, একটা হচ্ছে লভ্যাংশ অথবা ডিভিডেন্ড, আর একটা হচ্ছে মূলধনী লাভ। মূলধনী লাভটা হচ্ছে একবার হবে, সেটা হচ্ছে বিক্রি করার টাইমে সে যখন তার যে ফেস ভ্যালু, ওই ফেস ভ্যালুর চেয়েও বেশি মূল্যে বিক্রি করতে পারবে শেয়ারটা সেকেন্ডারি মার্কেটে, তখন সেটা হচ্ছে মূলধনী লাভ। বলছি নাকি বলি নেই ফাহাদ? জি স্যার বলছেন।
তাহলে স্যার আমি মানে যে জিনিসটা বারবার বলছি সেই জিনিসটা পাওয়া বা আমার রেসপন্স পাওয়া এটা তো একটা বিষয়, তাই তো? এটা তো আমাকে দিতে হবে রেসপন্সটা। তুমি যদি আমাকে রেসপন্স দিতে না পারো, তোমরা যদি আমাকে রেসপন্স দিতে না পারো, তাহলে কিভাবে হবে? তোমরা আমাকে বলো। রেসপন্সটা তো দিতে হবে। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে শেয়ার মালিকগণ সাধারণত দুভাবে পেতে পারে, একটা হচ্ছে লভ্যাংশ আর একটা হচ্ছে মূলধনী লাভ। এখানে মূলধনী লাভ বলতে বোঝায় শেয়ারটি ক্রয় মূল্যের চেয়েও বেশি মূল্যে বিক্রয় করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, যখন তুমি সেকেন্ডারি মার্কেটে তোমার ক্রয় মূল্য মনে করো 100 টাকা, তুমি বিক্রি করতেছো 120 টাকায়, দ্যাট মিন্স তোমার বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন সেটা হচ্ছে তোমার মূলধনী লাভ। সুতরাং শেয়ার প্রতি আয় বলতে আমরা ইপিএস বুঝাই। আচ্ছা, ইপিএসটাকে কি আমরা লভ্যাংশ বলবো নাকি মূলধনী লাভ বলবো? একটু কেউ বলেন তো আমাকে। ইপিএস আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারের আয়। আমি গত ক্লাসে পড়াইছিলাম প্রতি শেয়ারের আয় বের করছিলাম ভাগ করে। আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আমার সবাইকে টাকা দেওয়ার পরে 10,000 টাকা ছিল, আমি 10 জনকে সেটা ভাগ করে দিচ্ছি, একজনের ভাগে 1,000 টাকা করে পড়ছে। এই 1,000 টাকা হচ্ছে ইপিএস। আমি গত ক্লাসে পড়াইছিলাম ইপিএস, এই 1,000 টাকা হচ্ছে ইপিএস। তাহলে এই যে ইপিএস এক ধরনের শেয়ার হোল্ডারদের জন্য এক ধরনের আয়, ঠিক আছে? এটা কি আমাদের জন্য শেয়ার হোল্ডারদের জন্য এটা কি মূলধনী লাভ নাকি মুনাফা? দ্যাট মিন্স হচ্ছে লভ্যাংশ। কোনটা স্যার? লভ্যাংশ। ভেরি গুড, লভ্যাংশ। আজকে ছেলেদের পারফরমেন্স খুবই খারাপ, মেয়েদের পারফরমেন্স আজকে খুবই ভালো ছিল, ঠিক আছে? সো দেখো যেটা বলছি, তাহলে এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র আমরা মুনাফার উপর বিবেচনা করে, ঠিক আছে? আমরা এই জায়গায় যেটা ইগনোর করছে, মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে যে জিনিসটা ইগনোর করছে সেটা হচ্ছে নগদ প্রবাহকে ইগনোর করছে। নগদ প্রবাহ বিবেচনা করছে না। তাহলে মুনাফা সর্বাধিকরণ সময় কি বিবেচনা করে না, নগদ প্রবাহ কি বিবেচনা করে না। এই দুইটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আসো আমরা থার্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে একটু কেউ আমাকে কি বলতে পারবা যে আঙ্গুল ফুলে কলা গাছ শব্দের অর্থ কি? বাংলাতে আমরা একটা বাগধারা পড়ছি, আঙ্গুল ফুলে কলা গাছ। এটা কি জিনিস? খুব সহজে হঠাৎ বড়লোক হওয়া স্যার। আচ্ছা, খুব দ্রুত বড়লোক হয়ে যাওয়া না, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। তো রাতারাতি বড়লোক হওয়া কি ভালো না খারাপ? খারাপ। খারাপ মানে স্যার ভালো দিকও আছে। ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। মানে হচ্ছে এই জিনিসটা আমরা পজিটিভলি নিই নাকি নেগেটিভলি নিই? রাতারাতি বড়লোক হইলে নেগেটিভলি। বলা হচ্ছে যে খুব দ্রুত মানে হচ্ছে উপরের দিকে উঠে সে আবার খুব দ্রুত নিচের দিকে পড়ে যায়। আচ্ছা, আমরা এখানের মধ্যে একটা চার্ট আঁকছি। এটা আমরা বলতে পারি প্রতি বছর মুনাফা। প্রতি বছর মুনাফা এখানে দেখালাম আমরা। এটা হচ্ছে আমাদের প্রকল্প এ, প্রকল্প বি, ঠিক আছে? এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি বিনিয়োগ। আমরা কোথায় কত বিনিয়োগ করছি, এটা হচ্ছে বিনিয়োগ। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে থার্ড ইয়ার, এটা হচ্ছে ফোর্থ ইয়ার, এটা হচ্ছে ফিফথ ইয়ার, এন্ড এটা হচ্ছে মোট। সবাই একটু দেখো, আমি একটু বলছি। সেটা হচ্ছে এ প্রকল্পে আমরা ইনভেস্ট করছি ধরে নাও 400 টাকা, বি প্রকল্পে আমরা ইনভেস্ট করছি 400 টাকা। এই প্রকল্পে আমরা প্রথম বছরে পাইছি 200 টাকা, বি প্রকল্পে পাইছি 50 টাকা, দ্বিতীয় বছরে পাইছি মাইনাস 100 টাকা, মানে হচ্ছে এই প্রকল্পে লস। কিন্তু এখানে পাইছি 100 টাকা। সি প্রকল্পে তৃতীয় বছরে দেখা যাচ্ছে 200 টাকা পাইছি এই প্রকল্পে, আর বি প্রকল্পে পেয়েছি আমরা 110 টাকা। চতুর্থ বছরে আসি, দেখা যাচ্ছে এখানে মাইনাস 300 টাকা, আর বি প্রকল্পে হচ্ছে 150 টাকা। এরপরে দেখতে পাচ্ছি 650 আর এদিকে হচ্ছে 200। তাহলে ইন টোটাল হচ্ছে 650 আর এদিকে হচ্ছে 610। এখন দ্যাট ইজ এ প্রকল্পে তুমি যদি ইনভেস্ট করতে হয় তোমাকে 400 টাকা ইনভেস্ট করতে হবে, বি প্রকল্পে ইনভেস্ট করতে হলেও 400 টাকা ইনভেস্ট করতে হবে। ভালো করে খেয়াল করো। এবং তোমার মোট ইনকাম হবে 650 টাকা, 610 টাকা। যদি আমরা মুনাফার দিকে বিবেচনা করি, আমরা কোথায় ইনভেস্ট করব স্যার? মুনাফার দিকে বিবেচনা করলে প্রকল্প এ।
এতে ইনভেস্ট করব। কারণ হচ্ছে কি স্যার, কারণ হচ্ছে আমরা স্যার এখানে 650 টাকা পাচ্ছি, বেশি পাচ্ছি, তাহলে আমরা এতে ইনভেস্ট করব। আচ্ছা, এটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এতে ইনভেস্ট করব, বুঝতে পারলাম। এখন ঘটনা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি স্যার? প্রবলেমটা হচ্ছে এতে যদি আমরা ইনভেস্ট করি, মনে করো আমরা কাকে বিয়ে দিব, ফাহাদকে বিয়ে দিব মনে করো, ঠিক আছে? ফাহাদের জন্য একটা মানে হচ্ছে যে মেয়ে খুঁজতেছি আমরা, ঠিক আছে? ফাহাদকে আমরা বিয়ে করাবো। এখন বিষয়টা হচ্ছে ফাহাদ আছে, ফাহাদ আছে, আছি স্যার। আচ্ছা ফাহাদ, আচ্ছা ফাহাদকে আমরা বিয়ে করাবো সবাই মিলে, ঠিক আছে? বরযাত্রী আমরা সবাই। আচ্ছা, এখন ফাহাদের জন্য যে মেয়েটা খুঁজতেছি, মনে করো মেয়েটা খুব সুন্দরী, ওকে, মেয়েটা দেখতে খুবই ভালো। এখন এখন আমরা ফাহাদ বলতেছে স্যার আমার মানে হচ্ছে সুন্দর হইলে চলবে, মানে ফাহাদ সুন্দরটাকে গুরুত্ব দিচ্ছে। এখন মেয়েটা মনে করো পড়ালেখা করে নাই, ঠিক আছে? তাহলে তুমি যদি সুন্দরটাকে যদি চিন্তা করো বা সুন্দরটা দেখে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স তুমি পড়ালেখাটাকে বিবেচনা করলে না করে তুমি সুন্দরটাকে বিবেচনা করে তুমি সেই জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করলা। বিষয়টা তো এইরকমই। ঠিক একইভাবে এইখানে কি ঘটতেছে দেখো, এখানে যেটা ঘটতেছে আমরা যদি দেখি, এই প্রকল্পে লাভ হচ্ছে, আবার লস হচ্ছে, আবার লাভ হচ্ছে, আবার লস হচ্ছে, আবার লাভ হচ্ছে। যদি বিষয়টা এরকম ফ্ল্যাকচুয়েট করে, বারবার উঠানামা করে, তাহলে সেই জায়গায় কিন্তু রিস্ক বেশি। মনে করো আমি ধরলাম যে এটা হচ্ছে যে দাগ, প্রথম বছর আমার প্রফিট, দ্বিতীয় বছর আমার নেগেটিভ মানে লস, তৃতীয় বছর আবার আমার প্রফিট, চতুর্থ বছর আবার লস, পঞ্চম বছর আবার প্রফিট, পঞ্চম বছর আবার লস, তাহলে এই জায়গায় আমার রিস্ক আছে। কিন্তু বিষয়টা যদি এরকম হইতো, প্রথম বছর আমার কম প্রফিট, দ্বিতীয় বছর আমার আরেকটু প্রফিট, তৃতীয় বছর আমার আরেকটু প্রফিট, চতুর্থ বছর আমার আরেকটু প্রফিট, পঞ্চম বছর আমার আরেকটু প্রফিট, যদিও এখানে প্রফিট বেশি কিন্তু এখানে রিস্কটা অতিরিক্ত, যার কারণে বলা হচ্ছে এই জায়গায় মরার সম্ভাবনা বেশি। তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি তো বলছেন রিস্ক বেশি নিয়ে প্রফিট বেশি করার জন্য, কিন্তু আমি এটা বলি নাই যে কেউ তোমাকে 10 কোটি টাকা লোভ দেখায় যদি বলে 10 তালা থেকে লাভ দাও, সেখান থেকে লাভ দিতে আমি বলি নাই। আমি তোমাকে বলছি তোমার পক্ষে যতটুকু গ্রহণ করা সম্ভব ততটুকু গ্রহণ করে তুমি সর্বোচ্চ প্রফিটটা নেয়ার চেষ্টা করবা। আমি সর্বোচ্চ হয়তো বা 1 তালা থেকে লাভ দিলে মরবো না, তাহলে আমি সর্বোচ্চ 1 তালা, আমার ক্যাপাসিটি হচ্ছে 1 তালা, তাহলে আমি 1 তালা থেকে হয়তো বা চিন্তা করতে পারি। আমাকে 10 কোটি টাকার লোভ দেখায় যদি 10 তালা থেকে লাভ দিতে বলে, তাহলে সেটা আমি কখনোই গ্রহণ করবো না। তাহলে এই জায়গায় শুধুমাত্র যদি আমি 10 কোটি টাকার চিন্তা করে 10 তালা থেকে লাভ দিই, সেটা আমার জন্য ভুল ডিসিশন হবে। তাহলে এই জায়গায় শুধুমাত্র যদি আমি মুনাফার দিকে বিবেচনা করি, মুনাফাটাকে বিবেচনা করে যদি আমি এতে ইনভেস্ট করি, দেখা যাচ্ছে একবার উঠতেছে একবার নামতেছে। এই যে দেখো, একবার লাভ, একবার লস, আবার লাভ, আবার লস, আবার অনেক বেশি পরিমাণে লাভ। তাহলে এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করতেছে, বারবার ফ্ল্যাকচুয়েট করতেছে। সো এই জায়গায় মাত্রাতিরিক্ত রিস্ক। আবার দেখো এই জায়গা আমরা ইগনোর করতেছি, আমরা ক্ষতে ইনভেস্ট করছি না। কেন ক্ষতে ইনভেস্ট করছি না? বিকজ অফ আমরা মুনাফাটাকে বিবেচনা করছি বিদায়, আমার এখানে মুনাফা কম বিদায় আমি সেখানের মধ্যে ইনভেস্ট করছি না। কিন্তু আলটিমেটলি এটাই কিন্তু সেম। দেখো সুন্দর করে স্যার এই প্রকল্পে ঝুঁকি বেশি না স্যার? কোন প্রকল্পে? এই প্রকল্পে ঝুঁকি বেশি, রাইট? এই প্রকল্পে ঝুঁকি বেশি যেহেতু প্রচুর ফ্ল্যাকচুয়েট করতেছে। এখন এবার আসো, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এখন যদি মুনাফার দিকে বিবেচনা করি, ভালো করে আমার কথাটা বুঝো, যদি মুনাফার দিকে বিবেচনা করি, আমরা এতে ইনভেস্ট করব না বিতে ইনভেস্ট করব? এতে। তাহলে এতে ইনভেস্ট করলে এতে যে একটা ঝুঁকি আছে, এটা কি বিবেচনা করা হইলো? তাহলে স্যার মুনাফা একটু বেশি হলে ঝুঁকি তো থাকবেই। আমি বলছি মুনাফা একটু বেশি হলে ঝুঁকি থাকা এক জিনিস, আর 10 তলা থেকে লাভ দেওয়া আরেক জিনিস। স্যার বিটা করলে ভালো হবে স্যার আমার জন্য। রাইট, আমি কোনটা করলে ভালো হবে সেটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি যদি আমরা মুনাফা সর্বাধিকরণকে বিবেচনা করি, মানে আমরা যদি মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করি, যদি আমরা এতে ইনভেস্ট করি, তাহলে আমাদের যে ঝুঁকিটা আছে এই ঝুঁকিটাকে আমরা কি বিবেচনা করতেছি নাকি করতেছি না? না আস্তে আস্তে বাবারা আস্তে। তাহলে দেখা যাচ্ছে মুনাফা সর্বাধিকরণ ঝুঁকিকে বিবেচনা করে নাকি করে না?
করে না। না করে না, করে করে না। না। করে না That স্যার। means আমি যদি এতে ইনভেস্ট করি মুনাফাকে বিবেচনা করে, তাহলে আমি এই জায়গাগুলো চোখ বন্ধ করে রাখলাম, যে এখানে আমার কিছু মানে লস আছে, এই জিনিসগুলো আমি ইগনোর করলাম, চোখ বন্ধ করে রাখলাম বা বিবেচনা করলাম না। আমি এগুলোকে ওই যে মানে হচ্ছে সুন্দর দেখে ফাহাদ বিয়ে করে ফেলতেছে, ঠিক আছে? মেয়ে যে পড়ালেখা জানে না, রান্না বান্না জানে না, সেটা আর ফাহাদ চিন্তা করে নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফাহাদ শুধুমাত্র চিন্তা করলো যে মুনাফা হইলেই চলবে। ওকে, তাহলে ওই প্রকল্পটাতে যে ঝুঁকি আছে, ক্ষতি আছে, লস আছে, এই জিনিসটা ফাহাদ বিবেচনা করলো না। ফাহাদ বিয়ের পরে না খাই থাকতে হবে, ঠিক আছে? রান্না বান্না করতে জানে না মেয়ে পড়ালেখা করতে জানে না, ঠিক আছে? তাহলে ফাহাদের চিন্তা ভাবনার সাথে ম্যাচিং হবে না, তাহলে একটা ঝামেলা না সেটা? আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছে বিষয়টা? মুনাফা সর্বাধিকরণ সময়কে বিবেচনা করে না, নগদ প্রবাহকে বিবেচনা করে না, ঝুঁকিকে বিবেচনা করে না। আর সেই ক্ষেত্রে সেই জন্য আমরা মুনাফা সর্বাধিকরণ মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করব না। ফাহাদ, জি স্যার আছি। হ্যাঁ, পার্টিসিপেন্ট লিস্টটা নাও। নিয়েছো? জি স্যার নিয়েছি। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে আজকে এখানের মধ্যে সবাই হয়তো বা এখনো সিরিয়াল করে নাই, এটা আশা করি কালকের মধ্যে করে ফেলবে সবাই। আমি যেভাবে বুঝিয়ে দিছি, আমি আবারও বলছি, 3টা সংখ্যা না 2টা, যার 11 সে 11 লিখবা, আর যার 7 সে 07 লিখবা, ঠিক আছে? আচ্ছা, এটা আগামীকাল ক্লাসের আগে ঠিক করে ফেলবা, সব ক্লাসে এইভাবে করবে। স্যার আমি সিরিয়াল করে বলছি স্যার, বুঝি নাই, আইডিগুলো বুঝি নাই। স্যার আমি আইডিগুলো সিরিয়াল করে রাখছি। আচ্ছা ঠিক আছে। স্যার এই আইডি গুলা লিখলেও স্যার পরে ক্লাসে আবার নষ্ট হইতে স্যার, আমার পুরো নামটা চলে আসে। না না না, এটা ঢোকার সময় তখন তোমার যে একটা নেম চাই, ওরা নাম চাই একটা, ঠিক আছে? ওই নামের ক্ষেত্রে এটা চেঞ্জ করে দিবা, তখন দেখবা সব ঠিকঠাক হয়ে যাবে। দরকার হলে বারবার নামটা চেঞ্জ করবা, আর কি হবে বারবার ঠিক করবা। এটা সব স্যারের ক্ষেত্রে এটা করবা, স্যারের জন্য সুবিধা হবে, তাহলে আর ক্যাপ্টেন কার সিরিয়াল করতে হচ্ছে না। কারণ তোমরা 1:30 পর্যন্ত ক্লাস করো, এরপর আবার সিরিয়াল করা, এটা তোমাদের জন্য একটু হ্যাসেল। ওকে, দরকার নাই, এটা আমরা একটু টেকনোলজিক্যাল এই সুবিধাটা নিতে পারি। সো এটা সবাই একটু করে রাখো। আর ফাহাদ, তুমি তাহলে সিরিয়াল করে আমাকে আজকের জন্য দাও, কালকে থেকে আর সিরিয়াল করতে হবে না, সবাই যদি তখন পার্টিসিপেন্ট লিস্ট দিয়ে দিতে হবে। সো আজকের জন্য ভালো থাকো, সুস্থ থাকো সবাই, কালকে দেখা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম